नमस्कार আমি রত্নদীপ মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদীপ লিভ। আমার এই চ্যানেলটা বেসিক্যালি ইনভেস্টমেন্ট বিজনেস এই সমস্ত পারপাস নিয়ে তৈরি হয়েছে। এছাড়াও আমার আরেকটা চ্যানেল আছে রত্নদীপ অ্যাস্ট্রো, সেখানে সমস্ত অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিভিন্ন তথ্য, অজানা তথ্য, খুঁটিনাটি তথ্য সেইগুলো আপনারা পেয়ে যাবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ইনভেস্টমেন্টের বিষয়। দেখুন, ইনভেস্টমেন্ট আর সেভিংস এই দুটোকে কিন্তু আলাদা করে ভাবতে হবে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে ইনভেস্টমেন্ট মানেই শুধুমাত্র স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট ইনভেস্টমেন্ট, শুধুমাত্র রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, তা কিন্তু নয়। ইনভেস্টমেন্ট একটা বিশাল বড় জায়গা, একটা বিশাল বড় অধ্যায়, একটা বিশাল বড় চ্যাপ্টার, ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট যখন আমরা করব তখন যে জায়গায় আমরা ইনভেস্টমেন্ট করব, কারণ ইনভেস্টমেন্টের বিভিন্ন বিভিন্ন প্যারামিটার আছে, বিভিন্ন স্কোপ আছে। ইনভেস্টমেন্ট মানে বিভিন্ন জায়গা আছে যেখানে ইনভেস্টমেন্ট করা যায়। তো যে জায়গায় আমরা ইনভেস্টমেন্ট করব সেই জায়গাটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যে বিজনেসে আমি ইনভেস্ট করব, বিজনেস ভালোভাবে জানতে হবে। যদি আমরা সেই জায়গাগুলো না জানি তাহলে কিন্তু ইন ফিউচার আমাদের প্রবলেম হলেও হতে পারে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সেভিংস আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে যদি টাকাটা আমরা ব্যাংকে ফেলে রাখি তাহলে বছরে 3% সুদ আসবে, সেটাও একটা সেভিংস, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যদি আমরা এফডি করি তাহলে বছরে সেখানে 7 থেকে 7.5% সুদ পাওয়া যাবে। আর 3 নম্বর সেভিংস হচ্ছে ইন্স্যুরেন্সের পলিসিতে ইনভেস্টমেন্ট। একটা কথা মনে রাখবেন, ইন্স্যুরেন্সের পলিসি ইনভেস্টমেন্ট, যে কোনো ইন্স্যুরেন্স, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স, এর পলিসিতে ইনভেস্টমেন্ট মানে সেটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়, সেটা আপনার পয়সা সেভিংস, ঠিক আছে? এক ধরনের সেভিংস। পলিসির দেখবেন কিছু প্ল্যান আছে যার মধ্যে 3টে ক্যাটাগরি সবথেকে মেন ক্যাটাগরি। কীরকম? ফার্স্ট হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, টার্ম পলিসি। সেকেন্ড হচ্ছে মানি ব্যাক ইন্স্যুরেন্স, মানি ব্যাক পলিসি বা মানি ব্যাক গ্যারেন্টি। আর 3 নম্বর হচ্ছে ফিক্সড ইনকাম গ্যারেন্টি, ঠিক আছে? তো বিষয়গুলো আমরা একটুখানি ভালোভাবে বুঝি। লাইফ ইন্স্যুরেন্সের টার্ম ইন্স্যুরেন্স একটা পার্ট হয়ে গেল। সেকেন্ড হচ্ছে ফিক্সড ইনকাম। ফিক্সড ইনকাম মানে কি? আমরা প্রত্যেক বছর একটা প্রিমিয়াম দিয়ে যাওয়ার পর, ধরুন 5 বছর কি 12 বছর কি 10 বছর কি 15 বছর আমি প্রিমিয়াম দিয়ে গেলাম, তারপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী আমি সেই যে প্রিমিয়ামটা দিলাম দিয়ে যে আমার লামসাম অ্যামাউন্টটা জমলো আমার ইন্স্যুরেন্স ওয়ালেটে, তাহলে সেই ওয়ালেট থেকে আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ প্রত্যেক বছর কামাতে পারবো। সেটা চলবে 10 বছর যদি আমি নিতে চাই 10 বছর, 15 বছর যদি হতে চাই 15 বছর। এইভাবে যত আমরা বাড়াবো তত আমাদের কি হবে, ইনকামটা কন্টিনিউয়াসলি আমরা পেয়ে যাব। থার্ড হচ্ছে কি, সেটা হচ্ছে মানি ব্যাক পলিসি। মানি ব্যাক পলিসি মানে কি? মানি ব্যাক, আমি একটা প্রিমিয়াম দিলাম কোনো একটা পলিসিতে, ধরুন আমি প্রিমিয়াম দিলাম বা প্রিমিয়াম ইনভেস্ট করলাম, সেটা হতে পারে 20,000, হতে পারে 24,000, হতে পারে 25,000, হতে পারে 30,000, যা হোক কিছু। তার একটা পার্সেন্টেজ আমাকে বোনাস হিসাবে দেবে। এবার সেটা কত পার্সেন্টেজ দেবে সেটা কোম্পানি ওয়াইজ ভ্যারি করছে, ঠিক আছে? তো একটা বোনাস আমি সেখান থেকে রিটার্ন পেলাম, ঠিক আছে? প্রত্যেক বছর আমি প্রিমিয়াম দিচ্ছি, প্রত্যেক বছরই আমি একটা পার্সেন্টেজ বোনাস রিটার্ন পাচ্ছি। এই বোনাসটা কিন্তু বেসিক্যালি কি হয় না, মার্কেটের ওপর নির্ভরশীল নয়। যে বোনাসটা আমি কত পার্সেন্ট পাবো, কত পার্সেন্ট কী হবে না হবে, এই বোনাসটা কিন্তু মার্কেটের ওপর নির্ভরশীল নয়। তাহলে কার ওপর নির্ভরশীল? না, কোম্পানির অল ওভার পারফরমেন্সের ওপর নির্ভরশীল। কোম্পানির যদি গ্রোথ ভালো হয়, কোম্পানির যদি সেল ভালো হয়, তাহলে বোনাস আপনি ভালো পাবেন। 30% পেতে পারেন, 20% পেতে পারেন, 40% অবধি পেতে পারেন, 50% অবধি পেতে পারেন বোনাস। কিংবা যদি কোম্পানির সেলস ঠিকঠাক না হয়, কোম্পানির যদি ঢিমে তালে সেল হয় বা সেল পারফরমেন্স যদি ঠিকঠাক না আসে, তাহলে সেই ক্ষেত্রে বোনাসটাও কিন্তু কমে যাবে। তাহলে এটা আমরা এক ধরনের অ্যাসিওর্ড রিটার্ন ধরে নিতে পারি, ঠিক আছে? এটা এক ধরনের আমরা অ্যাসিওর্ড রিটার্ন ধরে নিতে পারি, ফিক্সড রিটার্ন কিন্তু নয় বোনাসটা। তো
আমরা বোনাস পাচ্ছি, প্রত্যেক বছর প্রিমিয়াম দিচ্ছি, তার একটা বোনাস পাচ্ছি। যখন আমাদের পলিসি ম্যাচিওর করবে তখন কি হবে, ওয়ালেটে যে বোনাস আছে সেটা তো আমরা পাবোই, প্লাস যে প্রিমিয়ামগুলো দিচ্ছি তার উপর একটা পার্সেন্টেজ আমরা পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মানি ব্যাক পলিসি বা ক্লেম বোনাস পলিসি, যা হোক কিছু, যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে এই পলিসিগুলোকে বিক্রি করে। অনেকের মতে এটা যে আপনার এই পলিসিতে ইনভেস্টমেন্ট আপনার পয়সার ভ্যালুকে নামিয়ে দিচ্ছে বা আপনার পয়সার ভ্যালুকে শেষ করে দিচ্ছে। যদি আপনি এইগুলোকে ইনভেস্টমেন্ট হিসাবে এখানে শুধু পয়সা রাখেন তাহলে অবশ্যই এটা একটা বাজে ধারণা। আপনাকে পয়সা লাগাতে হবে বা পয়সা রাখতে হবে শুধুমাত্র নিজের সেভিংস হিসাবে। যদি আপনি মনে করেন যে আমি সেভিংস করব, তাহলে আপনি এইভাবে ইনভেস্ট করতে পারেন। আর একটা জিনিস আমি বলছি, এই ধরনের পলিসিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা ইনভেস্টমেন্ট চালান তাহলে একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। বছরের শেষে যখন আইটি ফাইল করবেন, ট্যাক্সের ফাইল যখন জমা দেবেন, তখন একটা মোটা অঙ্ক মেরে পেয়ারে মিত্র এসে নিয়ে চলে যাবে। তো সেইটা যাতে সে না নিতে পারে তার জন্য এই ধরনের ব্যবস্থাগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে করে রেখেছে। এটা আপনাদের সুবিধে প্লাস কোম্পানিরও সুবিধে। যতদিন আপনি পয়সা রাখবেন কোম্পানিতে ততদিন পর্যন্ত ওই পয়সা কোম্পানি বিভিন্ন জায়গায় খাটাতে পারবে। আচ্ছা, এবার আমরা আসি দ্বিতীয় প্রসঙ্গ, যেটা আমরা প্যাসিভ ইনভেস্টমেন্ট নিয়ে বলছি। আচ্ছা, ইনভেস্টমেন্ট কিন্তু দু প্রকারের হয়, একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট, একটা অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট। প্যাসিভ ইনভেস্টমেন্ট কীরকম না, আমি একজন এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজারের হাতে আমি আমার পয়সা দিয়ে দিলাম, দিয়ে তাকে এটা অনুমতি দিলাম যে আপনি আমার পয়সাকে আপনার এক্সপার্টিস অনুযায়ী বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুন। সে কিছু পয়সা ইন্স্যুরেন্সে ইনভেস্ট করলো, কিছু পয়সা সে ডেপ্ট ফান্ডে ইনভেস্ট করলো, কিছু পয়সা সে রিয়েল এস্টেটে ইনভেস্ট করলো, কিছু পয়সা সে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলো, কিছু পয়সা সে ধরুন বিভিন্ন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলো, কিছু পয়সা ধরুন কমোডিটিতে ইনভেস্ট করলো, ঠিক আছে, বা কিছু পয়সা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করলো। তো এই ধরনের ফান্ডকে আমরা বেসিক্যালি ফ্লেক্সি ক্যাপ ফান্ড বলে থাকি। তো আমরা সেটা অনুমতি দিচ্ছি ফান্ড ম্যানেজারকে। তো ফান্ড ম্যানেজার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন তুলে আমার হাতে দিচ্ছে, আমাকে মাথা ঘামাতে হচ্ছে না, আমাকে অ্যাক্টিভলি কাজ করতে হচ্ছে না। তো এটা হচ্ছে প্যাসিভ ইনভেস্টমেন্ট। এবার অ্যাক্টিভ ইনভেস্টমেন্টে কী হচ্ছে, সমস্ত কিছু আমাদেরকে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হচ্ছে। লিটারালি যখন আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব, সেই স্টক মার্কেটে যখন আমরা ইনভেস্ট করব বা শেয়ার বাজারে ইনভেস্ট করব, তখন যে কোম্পানিতে আমরা ইনভেস্ট করব সেই কোম্পানির পুরো নাড়ি নক্ষত্র ভালোভাবে পড়ে, ভালোভাবে জেনে, তার ব্যালেন্স শিট ভালোভাবে পড়ে, তার ব্যালেন্স শিটের একদম নাড়ি নক্ষত্র জেনে নিয়ে সমস্ত কিছু দেখে শুনে তারপর ইনভেস্ট করা উচিত, যেটাকে আমরা সো কল্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলি। স্টক মার্কেটে ইনভেস্ট করার দুটো পদ্ধতি আছে, একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস, একটা টেকনিক্যাল অ্যানালিসিস। এই দুটো পদ্ধতি আপনাকে ভালোভাবে জানতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে যদি আমরা ভালোভাবে ওয়াকিবহাল থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন স্টকটা আমার জন্য ইনভেস্টমেন্ট যোগ্য, কোন স্টকটা ইনভেস্টমেন্ট যোগ্য নয়, এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। অর্থাৎ স্টক সিলেকশনের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস লাগবে। কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস কিসের জন্য লাগবে না, যদি আমি ওই স্টকে এন্ট্রি নিই তাহলে কোথায় এন্ট্রি নেবো, কোন পয়েন্টে এন্ট্রি নেবো, কোন পয়েন্টে এক্সিট করব, সঠিক পয়েন্টে এন্ট্রি, সঠিক পয়েন্টে এক্সিট, এইটা যদি কারোর জানা না থাকে তাহলে শেয়ার মার্কেটে তার লস হবেই হবে। তাই সমস্ত ব্যাপার শেখা আছে আমার এই চ্যানেলে। আস্তে আস্তে যত আমরা আপগ্রেডেশনের দিকে যাব, আস্তে আস্তে সমস্ত ভিডিও আপনারা পাবেন। তাই জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এইবার ইন্স্যুরেন্সের দিকে আমরা যদি আসি, তাহলে ইন্স্যুরেন্সের দিকে আমরা যে ক্যাটাগরিগুলো বললাম, ফার্স্ট হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, একটা হচ্ছে গ্যারেন্টিড ইনকাম, 3 নম্বর হচ্ছে মানি ব্যাক পলিসি। তো এই তিনটে জিনিসের ভিত্তিতে যদি আমরা পার্থক্য করি তাহলে দুটো ইন্স্যুরেন্স কোম্পানির নাম আমার এখানে আসছে, আমার ব্যক্তিগত মত, আপনারা করে দেখতে পারেন। ফার্স্ট হচ্ছে টাটা AIA লাইফ ইন্স্যুরেন্স, সেকেন্ড হচ্ছে কানাডা HSBC লাইফ ইন্স্যুরেন্স। এই দুটোতে আপনারা ইনভেস্ট করে দেখতে পারেন। রিটার্ন মোটামুটি সেম। কানাডা HSBCতে টাটার থেকে একটু বেশি রিটার্ন আপনারা পাবেন। যেটা গ্যারেন্টিড ফিক্সড ইনকাম, সেখানে টাটা আপনাকে দিচ্ছে হয়তো 4.1%, কানাডা ব্যাংক সেখানে কিন্তু
5 কি 7.32% এরকম একটা দিচ্ছে। তো সেটা ম্যাটার করে না, সেইটা কিন্তু ম্যাটার করে না, ঠিক আছে। ম্যাটার করছে যে আপনার কত টাকার ওপর ইয়েটা দিচ্ছে, কত টাকার ওপর আপনার সেই পার্সেন্টেজটা দিচ্ছে, ঠিক আছে, তার প্রিমিয়াম কত আছে। তো সেইখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটা আমার পক্ষে ভালো, কোনটা আমার পক্ষে খারাপ, এইগুলো প্রাথমিক বিষয়। এইবার যখন আপনার ইন্স্যুরেন্স কিনবেন, ইন্স্যুরেন্স যখন কিনবেন আপনাকে দেখতে হবে যে ইন্স্যুরেন্সের আন্ডারে কোনো কোম্পানির ইন্স্যুরেন্স স্কিম যা আছে তার মধ্যে একই ইন্স্যুরেন্স বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, একই ইন্স্যুরেন্স বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, বিভিন্ন পলিসি, মানে জিনিসটা একই কিন্তু পলিসি বিভিন্নভাবে করানো আছে, বিভিন্নভাবে দেওয়া আছে। তো কোথাও আমার প্রিমিয়াম বেশি লাগছে, কোথাও কম লাগছে, তো সেটা আপনাকে দেখতে হবে। প্রথমত অনেকে এটা বলেন যে আমি যদি ট্যাক্স সেভ করতে চাই তাহলে আমি ডাইরেক্ট ডেট মিউচুয়াল ফান্ডসে আমি দিয়ে দিই, মিটে যাবে। কিন্তু ধরুন আপনি ডেট মিউচুয়াল ফান্ডসে পয়সা রাখলেন বা ইনভেস্ট করলেন, 10 বছরের জন্য আপনি করলেন, কিন্তু এই 10 বছরে যদি আপনার কিছু হয়ে যায় এবং আপনার যদি ভগবান না করুক মৃত্যু ঘটে, তাহলে যে এজেন্টের হাত ধরে আপনি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট শুরু করেছিলেন সেই এজেন্ট কিন্তু আপনার ফ্যামিলিকে দেখবে না, সেই এজেন্ট কিন্তু সহানুভূতি দেখিয়ে পিঠ দেখিয়ে চলে যাবে। কিন্তু এখানে একটা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কী করবে না, সে আপনাকে গ্যারেন্টি ইনকাম তো দেবেই, তার সঙ্গে যদি আপনার মানে হঠাৎ মৃত্যু হয় বা যদি আপনার কিছু হয়ে যায়, ভগবান না করুক যদি আপনার মৃত্যু হয়েও যায়, তাহলে আপনার পরিবারের দায়িত্ব কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির। তখন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনার পরিবারকে দেখবে। আচ্ছা, কত টাকার ক্লেম পাবেন তাহলে আমরা একটু দেখে নিই। যেটা আমরা গ্যারেন্টিড ইনকাম দেখছি, সেই ইনকামের যে ইয়েটা হবে, প্রিমিয়ামটা হবে, সেই প্রিমিয়াম ইন্টু 10 সেইটা আপনার ক্লেম হওয়া উচিত। মানে ধরুন আমি 10,000 টাকার ইয়ে করছি, 10,000 টাকার পলিসি করলাম ধরুন, তাহলে আমার ক্লেম হওয়া উচিত 1 লাখ টাকার, ঠিক আছে। 10,000 গুণ 10 সমান 1 লাখ, তাহলে আমার ক্লেম পাওয়ার কথা 1 লাখ টাকার। তাহলে 1 লাখ টাকার ক্লেমে আমি 10,000 টাকার প্রিমিয়াম দিচ্ছি প্রত্যেক বছরে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কিছু কিছু ক্যালকুলেট করা যায় বা করা হয়, ঠিক আছে। তো বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান যদি আমি দেখি, তাহলে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 5খানা কোম্পানি আমি সাজেস্ট করব। ফার্স্ট টাটা AIA লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সেকেন্ড LIC, 3 নম্বর হচ্ছে কানাডা HSBC লাইফ ইন্স্যুরেন্স, 4 নম্বর SBI লাইফ ইন্স্যুরেন্স এবং 5 নম্বর HDFC লাইফ ইন্স্যুরেন্স। HDFC লাইফ ইন্স্যুরেন্সটা আমি কেন বললাম লাস্টে, তার কারণ হচ্ছে HDFC লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেটা প্রচণ্ড কস্টলি, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে HDFC লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এমন অনেক সুযোগ সুবিধে দেওয়া আছে যেগুলো আদৌ পলিসি হোল্ডারের কোনো কাজেই লাগবে না। মানে সুযোগ সুবিধাগুলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো সুযোগ সুবিধে আছে, কিন্তু আদপে কিন্তু সেটা পলিসি হোল্ডারের পুরো টাকার যে ভ্যালুয়েশন সেটাকে কিন্তু ঝড়ের গতিতে নামিয়ে দেবে, ঠিক আছে। রিটার্ন অত্যন্ত কম। আমি আগে এই জন্য বললাম যে আমরা পলিসিতে ইনভেস্ট করছি শুধুমাত্র আমি এটা সেভিংস করছি, এই মাইন্ডসেট নিয়ে আমাকে ইনভেস্ট করতে হবে। আমি যদি ইনভেস্ট করছি বলে পলিসিতে ইনভেস্ট করি তাহলে কিন্তু মুশকিল হবে। মোটামুটি সব পলিসিতেই এই রকম ইনভেস্টমেন্ট মোটামুটি রিটার্ন একই রকমই আসে। কেউ 3 দিচ্ছে, কেউ 4 দিচ্ছে, কেউ 5 দিচ্ছে, কেউ 6 দিচ্ছে। মেনলি IRDAI 6 থেকে 6.5 বেশি দিতে পারেনি আজ অবধি। যদি আমরা হিস্ট্রি দেখি অ্যাভারেজ রিটার্ন 6 থেকে 6.5, ব্যাস, এর থেকে বেশি কিন্তু দিতে পারেনি। তো ইনভেস্টমেন্ট যদি পলিসিতে হয় তাহলে এটা আমার সেভিংস হবে, যেটা আমার অসময়ে কাজে লাগবে, ঠিক আছে। যদি আমার কোনো কিছু না হয় 10 বছরের মধ্যে বা 12 বছরের মধ্যে বা 15 বছরের মধ্যে যদি আমার কোনো কিছু না হয়, তাহলে যে টাকা আমি ইনভেস্ট করেছি একটা মিনিমাম পার্সেন্টেজ অফ ইন্টারেস্টের সাথে আমি পুরো টাকাটা ফেরত পেয়ে যাব। কিন্তু যদি কিছু হয়ে যায়
তাহলে সেই টাকাটা আমার ফ্যামিলি পাবে। আমি 2 কোটি টাকার পলিসি করলাম, তাহলে 2 কোটি টাকা আমার ফ্যামিলি পাবে। আমি 10 কোটি টাকার পলিসি করলাম, তাহলে এই 10 কোটি টাকা আমার ফ্যামিলি পাবে। ওকে, আর যদি আমার কিছু না হয় তাহলে পুরো টাকাটা আমিই পাবো, আমার টাকা আমিই পাবো, কিছু এক্সট্রা বেনিফিটের সঙ্গে। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে, এটা তো আমরা পলিসি নিয়ে আলোচনা করলাম। এবার মিউচুয়াল ফান্ডস নিয়ে আলোচনা করি। ফার্স্টে আমি বললাম যে ফ্লেক্সি ক্যাপ নিয়ে আমি ফার্স্টে কথা বললাম যে আমি ফান্ড ম্যানেজারকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দিলাম যে সেখানে আপনাকে যে আপনি আমার পয়সা যেখানে খুশি লাগিয়ে আমাকে রিটার্ন বানিয়ে দিন। তো ফ্লেক্সি ক্যাপের মধ্যে 2টো কোম্পানি আমি সাজেস্ট করব। ফার্স্ট হচ্ছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, ডাইরেক্ট গ্রোথ নেবেন সব সময়। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট গ্রোথ মিউচুয়াল ফান্ডস ফার্স্ট। সেকেন্ড হচ্ছে HDFC, থার্ড হচ্ছে ICICI প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডস। আমি 3টে বললাম, 2টো থেকে 3টে বললাম। তো এই 3টেতে একবার ফলো থ্রু করতে পারেন, কি আছে, কি প্রোজ অ্যান্ড কনস কী আছে সেগুলো একবার ফলো থ্রু করতে পারেন, করে দেখে নেবেন। যদি টাটা AI এর পলিসি আপনি নিতে চান তাহলে নিচে ডেসক্রিপশানে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করবেন। টাটা AI এর পলিসি যদি আপনাদের নিতে চান বা টাটা AI এর সমস্ত পলিসি সম্পর্কে আপনারা যদি জানতে ইচ্ছুক হন তাহলে নিচের দেওয়া ডেসক্রিপশান অথবা ভিডিও লিঙ্কে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন, করে যোগাযোগ করে নেবেন। প্ল্যান আমরা সাজেস্ট করব, যে প্ল্যানটা আপনার ব্যক্তিগতভাবে মনে হবে যে হ্যাঁ এটা আমার নেওয়া উচিত, আপনি পারচেস করে নিতে পারেন। লিঙ্ক থেকে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করে নিতে পারেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।